নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দশূরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম, স্বামী শিবানন্দজির চরণে আমার প্রণাম, আর আগত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার, প্রণাম, শ্রদ্ধা। আজকের বিষয়বস্তু স্বামীজির চোখে নিবেদিতা। এই বিষয়ে ঢোকার আগে আমি গীতা অবলম্বনে যেমন আমরা দেখতে পাই অর্জুনের যে সংশয় ছিল সেই সংশয় নিরসন করেছেন শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে, তাকে উপদেশ দিয়ে এবং কিভাবে আচরণ করতে হবে সেটা দেখিয়ে। একই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে তৈরি করেছিলেন। একইভাবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে তৈরি করেছিলেন। বিভিন্ন সময় যেমন যেমন তার প্রশ্ন আসত সেই প্রশ্নগুলো উত্থাপন করেছেন, উত্তর পেয়েছেন। কথামৃতে কেবলমাত্র ছুটির দিনগুলোতে মাস্টারমশাই যেতেন, সেখানে আগত ভক্তমণ্ডলীর সামনে তুলে ধরা যেসব বাণী বা কথোপকথন সেখান থেকে স্বামীজির জন্য একটু আলাদা রকম ছিল, সেটি আমরা লীলা প্রসঙ্গে দেখতে পাই। একই রকম ভাবে নিবেদিতার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর স্বামীজি দিচ্ছেন এবং আমরা ভাবলে অবাক হয়ে যাব নিবেদিতা কিভাবে তার জীবন শুরু করেছেন। যেমন সত্যিকারের যে অধ্যাত্ম জীবন, যে জীবনটা কেবলমাত্র সত্যকেই অন্বেষণ করে, যেমনভাবে সত্যকে অন্বেষণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেই সত্যকে উপলব্ধি করেছিলেন, একই রকমভাবে নিবেদিতা সেই সত্যকে উপলব্ধি করেছেন। আর কিভাবে তার পর্যায়গুলো ঘটেছে সেটি আমরা দেখতে পাব। স্বামীজির কিছু কথা উল্লেখ করেছেন তিনি তার বিভিন্ন চিঠিতে, অন্যান্যদের লেখা চিঠি, ভক্তদের, আবার গুরু ভাইদেরকে লেখা চিঠি। কখনো কখনো কোথাও কোথাও মন্তব্য করেছেন নিবেদিতার চরিত্র সম্পর্কে। নিবেদিতাকে লিখেছেন সরাসরি প্রায় ৩১টা চিঠি, যেটা পত্রাবলীর আলোকে আমরা দেখতে পাই, আর 2টি কবিতা লিখে নিবেদিতাকে দিয়েছেন। নিবেদিতার চোখে স্বামীজি আমরা অনেক লেখা পাবো, অনেক জায়গায় দেখতে পাবো, যেমন মাস্টার সাহেব পুরোপুরি তাই সে ব্যাপারটা আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু স্বামীজির চোখে নিবেদিতা, এটি দেখতে গেলে আমাদের ওইগুলোকে পর্যালোচনা করতে হবে। বিশেষ করে বিভিন্ন জনকে লেখা চিঠি, নিবেদিতাকে সরাসরি লেখা চিঠি, এবং নিবেদিতার জীবনের পরিবর্তন দেখে বোঝা যাবে যে স্বামীজির যে বিশ্লেষণ করছেন, তাকে বিভিন্নভাবে বলছেন, সেটি তার চরিত্রের কতটা প্রকাশ করতে পারে। তাহলে প্রথমে দেখব নিবেদিতার একরকম জীবন, স্বামী বিবেকানন্দের একরকম জীবন। স্বামী বিবেকানন্দ জন্মেছেন তো ভারতবর্ষেই, তারপর বিভিন্ন রকম পড়াশোনা, পাশ্চাত্য সাহিত্য, পাশ্চাত্য দর্শন, ভারতীয় দর্শন, শ্রীরামকৃষ্ণের কাছে এসে শিক্ষালাভ, ভারতীয়ভাবেই বড় হচ্ছেন। সেখানে নিবেদিতা জন্মেছেন একটা খ্রিস্টান পরিবারে, সেটা আয়ারল্যান্ডে। সেখান থেকে এলেন লন্ডনে, পড়াশোনা করছেন, তখন শিক্ষিকা। একটা বিষয় দেখব, স্বামী যেমনভাবে বলছেন, যখন কেউ তার নিজের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে এই সত্যকে খোঁজার জন্য, তখন তার আকুল প্রয়াস সত্যকে কিভাবে সে খুঁজে পাবে। সেই খুঁজে পাওয়ার নিরিখে নিবেদিতার জীবনের পরিবর্তন আসছে। খ্রিস্ট ধর্ম থেকে তিনি চলে আসছেন যে প্রকৃতি বিজ্ঞান, নেচার সায়েন্স জানার চেষ্টা করছেন, যেখানে সরাসরি সত্যকে প্রকাশ করা সম্ভব বিচার বিশ্লেষণের মাধ্যমে। সেখান থেকে আসছেন ভগবান বুদ্ধের জীবন, সেই জীবন দর্শন পড়ছেন। সেই পড়ার পরে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হচ্ছে 1895-এর 10ই নভেম্বর। দেখা হচ্ছে কোথায়? নিবেদিতার অ্যাসোসিয়েশন ছিল, যে অ্যাসোসিয়েশনের একজন সদস্য ছিলেন ইসাবেল মার্গাসন। তার বাড়িতে এই 10ই নভেম্বর 1895 সন্ধ্যায়
জায়গাটা ছিল লন্ডনের ওয়েস্ট এন্ডে, সেখানে দেখা হলো। এবার একজন আরেকজনকে দেখছেন, প্রথম দেখা, যদিও পত্রাবলীর আলোকে দেখা যায় এই দেখার আগেই স্বামীজির একটা চিঠি লিখছেন, সেটি পরে আসবো। তো এই দেখা হলো, একজন মানুষকে দেখলে আমরা প্রথমে কি দেখি সেটি নিবেদিতা নিজে বর্ণনা করছেন। কি দেখছেন সেটি হচ্ছে স্বামীজির ওরকম গৈরিক বেশ, অদ্ভুত, মানে বিদেশে তো ওরকম বেশের কেউ নেই, গৈরিক বেশ দেখছেন। আর কি দেখছেন? আর দেখছেন যে তার উন্নত মস্তক, মাথার একদম উঁচু করে থাকেন, আর পদ্ম পলাশ আঁখি, মানে চোখের বর্ণনা দিলেন। এবার বলছেন স্বামীজিকে দেখে আমার কি মনে হলো, মনে হচ্ছে যেন প্রেমোদ্ভাসিত মুখমণ্ডলে শিশুর সারল্য। তাহলে একজন ওই রকম মানুষ, এই রকম পোশাক, তার অন্তর্দৃষ্টিতে মনে হচ্ছে না, এর মধ্যে শিশুর সারল্য লুকিয়ে আছে। আর একটা আছে, ঘরোয়া আসরে নানা রকম আলোচনা যখন করছেন তখন দেখছেন যে এই প্রাচ্য বাণী, মানে এখানকার যে সন্ন্যাসীর যে বাণী, সেই বাণীর মধ্যে যেন সকলকে আহ্বান করতে পারেন, কেবলমাত্র একটি ধর্মের, একটি বর্ণের মানুষের জন্য নয়। তাহলে নিবেদিতা কি খুঁজছিলেন? খ্রিস্ট ধর্ম যেন কেবলমাত্র খ্রিস্টানদের জন্য। সেখান থেকে চলে আসছেন নেচার সায়েন্স, যেখানে যুক্তি বিচার দিয়ে সকলের জন্য একটা সমাধান করে দিতে চাইছে। সেখান থেকে আসছেন ভগবান বুদ্ধের কাছে, ভগবান বুদ্ধের কাছ থেকে আসছেন স্বামী বিবেকানন্দের কাছে, সেখানে আসে বেদান্তের বাণী, যেটি সকলের জন্য। এই হচ্ছে বিষয়। এখানে কি দেখলেন? কথা প্রসঙ্গে তিনি বুঝতে পারলেন যে স্বামী বিবেকানন্দের মধ্যে একটা অদ্ভুত পাণ্ডিত্য যেন লুকিয়ে আছে, প্রত্যেক কথার মধ্যে সেটি প্রকাশ পাচ্ছে। এই যখন প্রকাশ পেল, নিবেদিতা যেহেতু পড়াশোনা করতে খুব ভালোবাসতেন, জানার খুব ইচ্ছে, সেই জন্য এই 1895-এর 16 তারিখ আর 23 তারিখ নভেম্বরে দুদিনই স্বামীজির লেকচার ছিল, সেই লেকচারটা শুনলেন। শোনার পরে আরো আকর্ষণ তার বেড়ে গেল। এবার কি করছেন, যে এতদিন ধরে মনের মধ্যে অসন্তোষ, যে আমি এত ট্রাভেল করছি, ঠিক যেন সত্যকে খুঁজে পাচ্ছি না, এবার মনে হচ্ছে ঠিক ঠিক সত্যকে খুঁজে পাবো। তাহলে এই আসার পরে, তাহলে 1895-এর ঘটনা, এরপরে 1896-এর ঘটনা, স্বামীজির সমস্ত বক্তৃতা তিনি শুনছেন। এবার নিবেদিতা কি লক্ষ্য করছেন, যে স্বামীজি এই বক্তব্যের মাধ্যমে বলছেন স্বামীজির আহ্বান বিকশিত হইয়াছিল মানুষের মধ্যে যাহা কিছু সুন্দর ও শক্তিপ্রদ তাহারই নামে। তো তার কাছে তো বেদান্ত তখনও উদ্ভাসিত হয়নি, কিন্তু সেটা বলছেন সব থেকে যেটা সুন্দর আর শক্তিপ্রদ সেটাকেই বলছেন। পরন্তু মানুষের মধ্যে যা কিছু নিচু ও অসীম তাহার উপর নির্ভর করে নাই, মানে কাউকে কোনো রকম এর কম আছে ওর বেশি আছে, মানে তুলনামূলক আলোচনা নয়, কেবলমাত্র যা কিছু শুভ ও সুন্দর সকলের কাছে তুলে ধরছেন। আর বারবার প্রশ্ন করতেন। সেই প্রশ্ন করতেন বলে স্বামীজির একটা খুব সুন্দর মনে হলো। স্বামীজি কিরকম বলছেন, এটি স্বামী গম্ভীরানন্দজি যোগনায়ক বিবেকানন্দে উল্লেখ করছেন। স্বামীজি জানিতেন নিবেদিতার এই দ্বিধা নূতন ভাবাদর্শে প্রবেশ করারই প্রথম প্রয়াস। বারবার যে প্রশ্ন করছেন, দ্বিধাগ্রস্ত হচ্ছেন, ঠিক করছি কেন, ঠিক করছি না, আমি যে এরকম ভাবে একটা জায়গা থেকে ট্রাভেল করে করে আসছি, এটা কি ঠিক না ভুল, সেই জন্য তারপরে দ্বিধা ছিল। তা বলছেন কারণ স্বামীজি বলছেন নিবেদিতার মধ্যে ছিল শ্রদ্ধা মিশ্রিত বিচার পরায়ণা। গুণ বলছেন শ্রদ্ধা মিশ্রিত বিচার পরায়ণা, মানে বিচার করছেন কিন্তু শ্রদ্ধা আছে। নিবেদিতা যদি একবার তাহার, মানে বিবেকানন্দের মতবাদ পরীক্ষাপূর্বক স্বীকার করেন, তবে তিনি কালে হইবেন এই নববাণী প্রচারের সর্বাগ্রণী মুখপাত্রী। তাহলে স্বামীজির যে বাণীর মুখপাত্রী হয়ে উঠবেন নিবেদিতা, এই বিচারের মধ্যে দিয়ে তিনি গ্রহণ করছেন বলেই সেটি সম্ভব, নইলে সম্ভব নয়। এভাবে হচ্ছে এই বিষয়টার ভূমিকা। কারণ এই বিষয়ে ঢোকার আগে আমরা এটা জানলাম। এইবার আমরা দেখব নিবেদিতা একটা বই লিখছেন, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ। এই ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ বইটা লেখার সময় নিবেদিতা ভাবছেন যদি কি লিখছেন, মিস ম্যাকলাউডকে লিখছেন, মনে করো যদি সে সময় স্বামীজি লন্ডনে না আসতেন, জীবনটা নিরর্থক হয়ে যেত। তাহলে স্বামীজির লন্ডনে আসা, তার জীবনের পরিবর্তন, যদি না আসতেন আমার জীবনটা নিরর্থক হয়ে যেত। মানে তার এই প্রতিভা, এত বাগ্মিতা, এত শক্তি,
সেটি একটি বই লেখার পরে তিনি মিস ম্যাকলেউডকে একটা চিঠিতে লিখছেন যে এরকম হতো। তবে আবার বলছেন যে স্বামীজি যে লক্ষ্য করলেন, স্বামীজি কতদিন তাকে লক্ষ্য করেছেন। তাহলে 1895 ওই লেকচারের কয়েকদিন সামনাসামনি দেখছেন, আর 1896 লেকচারের কয়েকদিন সামনাসামনি দেখছেন। সেই সময় স্বামীজি লক্ষ্য করছেন কি কি? কয়েকটি গুণ: নিবেদিতার তীক্ষ্ণ বুদ্ধি, তেজোদ্দীপ্ত স্বভাব, আর সব থেকে বেশি হচ্ছে সেটা দুঃসাহসী মনোভাব। দুঃসাহসী মনোভাব বলছি কেন না, একটা খ্রিস্টান হয়ে তিনি চলে গেলেন নেচার সায়েন্সে, নেচার সায়েন্স থেকে চলেছেন ভগবান বুদ্ধের কাছে, সেখান থেকে আবার বেদান্তের দিকে আসছেন। সেটা দুঃসাহসী মনোভাব ছাড়া সম্ভব নয়। যে কারণে মাস্টারের সময় প্রায় মনে হচ্ছে 3 বার মতো তিনি উল্লেখ করেছেন, স্বামীজি বলতেন বারবার, ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট বেটার টু ডাই আউটসাইড। একটা ধর্মে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু তার বাইরে মৃত্যুটা আরো শ্রেয়। তাহলে নিবেদিতা যে ট্রাভেল করছেন একটা থেকে আরেকটা জায়গায়, কত দুঃসাহসিকতা তিনি দেখাচ্ছেন। নিবেদিতার আরেকটি খুব নিজেরই কথা আছে, আমি কেন হিন্দু হলাম। এটা খুব দুঃসাহসের কথা, মানে একটা ধর্ম থেকে এসে আমি কেন হিন্দু হলাম সেটা বলছেন, অথচ খ্রিস্ট ধর্মকে কিন্তু অবজ্ঞা করছেন না। তখনও তিনি যাচ্ছেন, নিজের ধর্মে থেকেও আর একটা ধর্ম গ্রহণ করা যায় কিভাবে, সেটিতেই দুঃসাহসী মনোভাব তিনি দেখিয়েছেন। স্বামীজি বলছেন এটাকে কখনোই ছোট করে দেখার মতো নয়, নিজের ব্যক্তি সত্তাকে বজায় রেখে অন্যকে গ্রহণ করা। নিবেদিতা পরবর্তী ক্ষেত্রে বলছেন যে এটাই যেন স্বাভাবিক। গাছ তার শেকড়টাকে মাটির মধ্যে ধরে রাখে, কিন্তু সে নিজের বিকাশটা দেখায় ফল এবং ফুল, সেটা তার মূলের বাইরে। মূলটা যেন আঁকড়ে থাকে মাটির সাথে, কিন্তু তার বিকাশটা বাইরে। এই বিকাশটা বাইরে হওয়া সম্ভব যদি সে ঠিকমতো মূলটাকে ধরে রাখে। ওই যে স্বামীজি ঠাকুর যেমন বলছেন যে প্রত্যেক মতই সত্য, প্রত্যেক পথই সত্য, তাকে অবলম্বন করে যাওয়া যায়, সেটি যেন এটা বহিঃপ্রকাশ। এবার স্বামীজি সরাসরি দেখব, স্বামীজি কয়েকজনকে চিঠিতে নিবেদিতা সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো অল্প একটু দেখব চিঠি অবলম্বনে। 1896 সালে 20 নভেম্বর আলাসিঙ্গা পেরুমলকে একটি চিঠিতে লিখছেন, উইম্বলডনের মিস নোবেল মস্ত কর্মী। তাহলে একটা উল্লেখ করলেন, মস্ত কর্মী, মানে আমরা মনে করি যে স্বামী যেমন বলছেন না যে তমগুণ থেকে রজগুণ, রজ্জগুণ থেকে সত্যগুণে আমাদেরকে যেতে হবে। তাহলে মস্ত কর্মী, এবং সেই মস্ত কর্মীর মধ্যে সত্য অনুসন্ধিৎসা, অর্থাৎ সেখানে যেন রজগুণের সঙ্গে সত্যগুণ লুকিয়ে আছে। মস্ত কর্মী মানে ভালোর জন্য সবকিছু করতে পারে, এরকম একটা ভাব। সেটি আবার বলছেন স্বামীজি 1897 মেরি হেল বয়েস্টারকে লিখছেন, উইম্বলডনের মিস মার্গারেট নোবেল কি জানো কি? জিজ্ঞেস করছেন, জানো কি? আমার জন্য সে কঠোর পরিশ্রম করছে। এখন স্বামীজির জন্য করছে, অদ্ভুত। স্বামীজি বলবেন, স্বামীজি বলতে কি বোঝায়, নিবেদিতার কাছে স্বামীজি বলতে কি হয়েছিল। যদি পারো তো তার সঙ্গে পত্রে যোগাযোগ করো, মানে চিঠির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রেখো কিরকম। আবার 1897 19 আগস্ট স্বামীজি অলিবুলকে লিখছেন, মিস মার্গারেট নোবেল নামে এক ইংরেজ তরুণী ভারতে আসতে এবং এখানকার অবস্থা জানতে খুব আগ্রহী। অবস্থা জানতে, খেয়াল করবেন, ভারতবর্ষে এসে অবস্থাটা জানবে। কেন না, ওখানে সকলেই ধারণা হচ্ছে ভারতবর্ষ একদম পিছিয়ে পড়া একটা দেশ, যেখানে মানুষের বিভিন্ন রকম আচার আচরণ। স্বামীজিকেও জিজ্ঞাসা করছেন যে ওখানে মানে সন্তানকে গঙ্গায় দিয়ে দেওয়া হয় কিনা, কত রকম সব ব্যাপার। তো স্বামীজি বলছেন, হ্যাঁ আমি যেন এখন আপনাদের সামনে আছি। তো এই বিষয়গুলো যে এবার বলছেন যাতে সে ইংল্যান্ডে ফিরে গিয়ে ভারতের জন্য কিছু করতে পারে। তাহলে এখানে সে অবস্থা জানবে, ঠিক কিনা বিচার করবে, তারপর ভারতবর্ষে কিছু করার জন্য সে আগ্রহী হবে। তাহলে এই বিষয়গুলো তিনি এই তার পরিচিত এদেরকে বললেন। এবার গুরু ভাইদেরকে বলছেন, গুরু ভাইদেরকে সেটা স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা একটা চিঠিতে নিবেদিতা সম্পর্কে লিখছেন, যে 1898 মার্চ মাসে লেখা। রামকৃষ্ণজিকে উল্লেখ করে লিখছেন, মিস নোবেলের মতো মেয়ে সত্যি দুর্লভ। তাহলে কি বলছেন, মিস নোবেলের মতো মেয়ে সত্যি দুর্লভ। তাহলে স্বামীজির দৃষ্টিতে যে নিবেদিতা থাকে, তাহলে সেটি হচ্ছে একটা দুর্লভ। ভারতবর্ষে অনেক নারী
অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, বিদেশেও অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। আলাদা করে বলছেন মিস নোবেল হচ্ছে দুর্লভ। আমার বিশ্বাস বাগ্মিতায় সে শীঘ্রই মিসেস ব্যাসনকে ছাড়িয়া যাইবে। তাহলে মিসেস ব্যাসন সেই সময় খুব বাগ্মী, বক্তৃতা দিতেন খুব ভালো, তাকেও ছাড়িয়ে চলে যাবে একজন মিস নোবেল। এই মিস নোবেল মানে মার্গারেট এলিজাবেথ নোবেল, সে ছাড়িয়ে চলে যাবে। তাহলে এখানে কতগুলো মন্তব্য দেখলাম। তাহলে সেই মন্তব্যগুলোর নিরিখে আমরা বলতে পারি মস্ত কর্মী, আর সে কঠোর পরিশ্রম করছে। শুধু কর্মী নয়, কঠোর পরিশ্রম করছে। আর সেই পরিশ্রম কার জন্য করতে পারে? যে সে আমার জন্য, মানে স্বামী বিবেকানন্দের জন্য করতে পারে কর্ম। আর একটা হচ্ছে বাগ্মিতা। তাহলে তিনটে গুণ উল্লেখ করছেন, কর্মী, কঠোর পরিশ্রমী আর বাগ্মিতায় তার পারদর্শিতা। এবার বলছেন যে নিবেদিতাকে সরাসরি চিঠি কতগুলো লিখছেন, সরাসরি উল্লেখ করে দিচ্ছেন। অনেক সময় আমরা নিজেরা বুঝতে পারি না আমাদের মধ্যে কি কি গুণ আছে। কেউ যদি বলে সেই গুণটার কথা, তখন আমরা খুব ভেবে দেখি যে কেউ হয়তো খুব ভক্তিমতী বা ভক্তি পরায়ণ, তার দেবদ্বীজে ভক্তি আছে, আদর্শের প্রতি নিষ্ঠা আছে, সে হয়তো নিজে বুঝতে পারছে না। যেমন খুব সকালে হয়তো উঠলো, নিজের মতো কাজগুলো করলো, দৈনন্দিন কাজ, তার প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিখুঁত একটা অবস্থা আছে, মানে তার নিষ্ঠা আছে। এইসব বিষয়গুলো আমাদের যেমন চোখে পড়ে, ঠিক স্বামীজিরও চোখে পড়েছিল। স্বামীজির একটা চিঠি, যদিও তারিখটা 1895 4 অক্টোবর, তখন স্বামীজির সঙ্গে দেখা হয়নি, অথচ চিঠিটার উল্লেখ রয়েছে আমাদের পত্রাবলীতে, স্বামীজির পত্রাবলীতে। কিন্তু পত্রাবলীর ওই কথাগুলো আমরা খুব খেয়াল করব কি কি বলছেন, যে কোন কোন গুণ থাকলে পারে একজন মানুষ বড় হতে পারে। স্বামীজি মার্গারেটকে লিখেছিলেন, পবিত্রতা, ধৈর্য ও অধ্যাবসায় দ্বারা সকল বিঘ্ন দূর হয়। তাহলে একজন কোনো চলার পথে, এই যে নিমিতার যেমন ভাবনা হয়েছিল যে এই খ্রিস্ট ধর্মপথেই কি আমি জীবনে সাফল্য লাভ করব কিনা, বা এই নেচার সায়েন্স দিয়ে আমি সাফল্য লাভ করব কিনা, বা ভগবান বুদ্ধকে ধরেই সাফল্য লাভ করব কিনা, যেটা 1904 সালের ওই বইটি উল্লেখ করার পরে তিনি বলছেন যদি স্বামীজির সঙ্গে না দেখা হতো তাহলে আমার এই অবস্থা কখনোই আমি এই জায়গায় আসতে পারতাম না। তাহলে এখানে উল্লেখ করে দিলেন স্বামীজি তিনটে গুণের কথা, পবিত্রতা, ধৈর্য আর অধ্যাবসায়। বলছেন সব বড় বড় ব্যাপার অবশ্য ধীরে ধীরে হয়ে থাকে, সমস্ত বড় ব্যাপার ধীরে ধীরে হয়ে থাকে, খুব তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তাড়াহুড়ো করলেই অসুবিধা হবে, কারণ কোথাও না কোথাও একটা মিসিং লিঙ্ক তৈরি হবে, পরবর্তীতে যা আমাদের সাফল্যে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে বলছেন পবিত্রতা, ধৈর্য আর অধ্যবসায়, তিনটির কথা উল্লেখ করলেন। 1896 সালের 7ই জুন এই দিনকে মিস নোবেলকে লিখছেন কতগুলো কথা, খুব মানে অনুধাবনযোগ্য। তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি রয়েছে। তাহলে নিবেদিতার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি রয়েছে, সেটি স্বামীজিকে তখনও পুরোপুরি গুরুরূপে বরণ করে নেননি, তারপরে আসবেন গুরুরূপে বরণ করবেন, কিন্তু সেটা উল্লেখ করছেন তোমার মধ্যে এই শক্তি রয়েছে, ধীরে ধীরে আরো অনেক শক্তি আসবে। তাহলে কিছু রয়েছে শক্তি, আরো শক্তি তোমার মধ্যে আসবে। তারপর স্বামীজি বলছেন আমরা চাই জ্বালাময়ী বাণী, শুধু শক্তির বিকাশ কর্মে নয়, সেটি শক্তির বিকাশ বাগ্মিতাতেও থাকতে হবে। সেটি আগে উল্লেখ করেছেন, সেখানে আবার উল্লেখ করছেন জ্বালাময়ী বাণী। ও তার চেয়ে, এবারে আরেকটি কথা বলবেন, শুধু কথায় হলে হবে না, তার চেয়েও জ্বলন্ত কর্ম। তাহলে শক্তি আছে, আরো শক্তি আসবে, তারপরে জ্বালাময়ী বাণী, তারপর হচ্ছে জ্বলন্ত কর্ম। তারপরে বলছেন হে মহাপ্রাণ ওঠো জাগো। তাহলে মহাপ্রাণ বলে উল্লেখ করলেন, নিবেদিতাকে মহাপ্রাণ, সাধারণ আমাদের মানুষের মধ্যে তুলনা করছেন না, মহাপ্রাণ বলছেন। তারপরে বলছেন জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে। এটা আমরা অনেক জায়গায় কোটেশন দেখি, তোমার কি নিদ্রা সাজে? কার কথা বলছেন? নিবেদিতার কি নিদ্রা সাজে? তোমার মধ্যে এই গুণ আছে, তোমার নিদ্রাটা তোমার সাজে না। বলছেন এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। তাহলে নিদ্রিত জাগ্রত মানে আমাদের প্রত্যেকের মধ্যে শক্তি আছে, সেই আত্মশক্তি সেটি যতক্ষণ না জাগ্রত হয়। তাহলে আমাদের আত্মশক্তি জাগরণটাই প্রধান।
বিভিন্ন যে কর্ম করি তার মধ্যে আমাদের যদি আত্মশক্তি না জাগে, তাহলে আমাদের কর্মটা কেবলমাত্র ওই স্বামীজি বলছেন লিটিল ম্যানিফেস্টেশন থ্রু মাসেলস ইজ কল ওয়ার্ক, তাহলে এই মাসেলসের কাজটা যেন কাজ হয়ে যাবে। যদি আত্মশক্তি ঠিক ঠিক জাগে তবে সেটি ঠিক ঠিক কর্ম। তাহলে এখানে এবার দেখা যাচ্ছে নিবেদিতার অবস্থানটা স্বামীজি কতগুলো চিঠিতে বললেন। তারপরে এবার বলবেন যে নিবেদিতার এবার গতিটা কোন দিকে যাচ্ছে। সাথে স্বামীজির বেদান্ত দর্শন এসবগুলো দেখলেন, আর নিবেদিতার গ্রহণের আকর্ষণ বুঝতে পারলেন। এবার নিবেদিতার আস্তে আস্তে মনে হচ্ছে যে স্বামীজিকে মনে হয় গুরু হিসেবে বরণ করা ঠিক হবে, তারপর ভারতবর্ষে আসবেন। তার আগে একটা বলছেন আর কি কি আছে গুণ। 1897 খ্রিস্টাব্দের 5 মে সেদিনকে স্বামীজি লিখছেন, কল্যাণিয়া মিস নোবেল, তোমার যে অনুরাগ, ভক্তি, বিশ্বাস ও গুণগ্রাহিতা আছে তা যদি কেউ পায় তবে সে জীবনে যত পরিশ্রমই করুক না কেন ওতেই তার শতগুণ প্রতিদান হয়ে যায়। কোনটা? নিবেদিতার মতো যদি অনুরাগ, ভক্তি, বিশ্বাস আর গুণগ্রাহিতা থাকে। কেন গুণগ্রাহিতার কথা বলছেন? খ্রিস্টান তো অন্যের গুণ তাকে গ্রহণ করতে হবে, সেরকম গুণগ্রাহিতা, তার অনুরাগ, ভক্তি, বিশ্বাস, অথচ একটা অনুসন্ধিৎসু মন আছে যা যে কারণে বারবার প্রশ্ন করে তিনি স্বামীজির কাছে সমাধানটা খুঁজে নেন। এবার বলছেন তোমার মতো যদি কেউ পায় সে যে কোনো পরিশ্রম করুক না কেন তার অনেক গুণে সে ফিরে পাবে। যেমন বলা হয় আমাদের বেদান্ত সার অনুযায়ী এই সমাধান বলে একটি জায়গা আছে, সেখানে অমানিত্যম এইরকম একটা গুণ, মানে সেখানে শ্রদ্ধা, ভালোবাসা, এর মধ্যে দিয়ে কেউ যদি গুরুর সেবা করে তাহলে তার ঠিক ঠিক কর্মটা হয়। কর্মের বিভাগ বলতে ওখানে বলা আছে। এবার বলছেন যে রকম তো গুরু হবেন তাহলে গুরুর কিরকম সহানুভূতি থাকবে। তাহলে সেই গুরু তার সহানুভূতি খুব সুন্দর। সহানুভূতি হচ্ছে দেখাচ্ছেন 1897 খ্রিস্টাব্দের 20 জুন আলমোড়া থেকে লিখছেন, তোমাকে সরলভাবে জানাচ্ছি, মানে সোজাসুজি জানাচ্ছেন তোমার প্রত্যেকটা কথা আমার কাছে মূল্যবান। তাহলে শিষ্যের কথা গুরুর কাছে মূল্যবান, মানে শিক্ষক যদি বলে ছাত্রকে যে তোমার প্রত্যেকটা কথা আমার কাছে মূল্যবান, অর্থাৎ ছাত্র ভাবছেন যে মানে শিক্ষক আমার কত কেয়ারিং, কত আমার যত্ন নেন, সমস্ত প্রশ্ন আমার ভালো করে শোনেন, আমি যেন ঠিক ঠিক করে বড় হতে পারি, সেটা বলছেন। তোমার প্রত্যেকখানি চিঠি আমাকে খুবই আনন্দ দেয়। যখনই ইচ্ছা ও সুযোগ হবে তখনই তুমি নিঃসংকোচে লেখো এবং জেনো যে তোমার একটি কথাও আমি বুঝবো না, একটি কথা উপেক্ষা করব না। তাহলে শিষ্যকে এখানে শিষ্যাকে স্বামীজি অভয় দিচ্ছেন, তুমি তোমার মতো লেখো, আমি তোমার কথা বোঝার চেষ্টা করব, তোমাকে ঠিক ঠিক উত্তর দিয়ে তোমার পথ নির্দেশ আমি দেখাবো। তাহলে এই যে বিষয়টা বলছেন, তাহলে এক কথা কি বলা যাবে, নিবেদিতার মন আর প্রাণ দুটোই মন প্রাণ দিয়ে একনিষ্ঠায় অভিভূত। কিরকম না, গুরু ভক্তি, মনে মনে গুরুভাবে গ্রহণ করে নিয়েছেন। বুঝতেই পারছেন যে গুরু প্রকৃত গুরু বা প্রকৃত পথ প্রদর্শক বা মেন্টর ছাড়া আমাকে এইভাবে কেউ গাইড করবে না, আমার জীবন পথকে এত সহজভাবে দেখবে না। তাহলে নিজের জীবন সম্পর্কে যার যে নিবেদিতা খুব ভীষণ সচেতন ছিল সেটি তাহলে উল্লেখ করলেন। উল্লেখ করে স্বামীজি নিবেদিতার এই সব গুণগুলো যা দেখেছেন ওই 1895 আর 1896 স্বামীজির একটি কথা আছে খুব সুন্দর, চিঠিতে উল্লেখ করেছেন। কাউকে দেখার পরে যদি মনে হয় এখানে এতজন আপনাদেরকে দেখছি, তো সেই রকম স্বামীজি বক্তৃতা যখন দিচ্ছেন এতজনকে দেখছেন, তার মধ্যে একজন দুজনকে খুব মনে পড়ছে, তখন মনে হয় যে তাদের মধ্যে বিশেষ কিছু সম্পর্ক আছে, তাহলে এরকম করে মনে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে নিবেদিতার এত প্রশ্ন, এত প্রশ্নের উত্তর, এত সংশয়, সেগুলো যে দূর করছেন, পরবর্তীতে সেই উত্তরগুলো পাওয়ার পরে নিবেদিতার যে চিঠি বা নিবেদিতার ভাবনা তিনি উল্লেখ করছেন, তাতে স্বামীজির এরকম ধারণা হচ্ছে। এবার 1897 সালের 4 জুলাই আলমোড়া থেকে স্বামীজি নিবেদিতাকে লিখছেন। কি লিখছেন? নিবেদিতা তাহলে যেখানে দেখা হয়েছিল মার্গাসনের বাড়িতে, সিসিএম ক্লাব, সেই ক্লাবের সদস্য ছিলেন। তাহলে সেই সদস্য ক্লাব কিরকম কাজ করে, খুব কাজ করতো সাধারণ মানুষের জন্য, গরিব দুঃখীদের জন্য, সেটা উল্লেখ করে বলছেন, তোমাদের সমিতির কার্যপ্রণালী
কার্যপ্রণালীর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। সমিতির কার্যপ্রণালী হচ্ছে, ওখানে ছিল যে সকল মানুষের দুঃখের পাশে ওনারা দাঁড়াবেন, সকলকে সাহায্য করবেন, এবং ভবিষ্যতে তুমি যাই করো না কেন তুমি ধরে নিতে পারো তাতে আমার সম্মতি থাকবে। মানে যদি এরকম ভাবে নিবেদিতা প্রশ্ন লিখে থাকে, যদি এখানে ধরে নিতে হবে আমাদের যে আমি এই কার্যপ্রণালীগুলো চালিয়ে যাব, সঙ্গে সঙ্গে আপনার এই বেদান্ত শিক্ষাগুলো গ্রহণ করব, আপনি কি আমাকে গ্রহণ করবেন? তখন বলছে তোমার কার্যপ্রণালী খুব ভালো, সেগুলো তুমি করে যাও, তাতে আমার কোনো অসুবিধা নেই, ভবিষ্যতে তুমি করতেও পারো। অনেক সময় ছাত্ররা বলে না, আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে, আমি কি অঙ্ক পারবো? অঙ্কের সাহেব না, তুমি অঙ্কও করতে পারো, ইতিহাসও পড়তে পারো। সেরকম ভাবে স্বামীজি বলছেন এটাও করতে পারো, ওটাও করতে পারো, ছাড়ার কথা বলছেন। তাতে সম্পূর্ণ সম্মতি। কেন না, উদ্দেশ্যটা ভালো, সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। তারপর বলছেন তোমার ক্ষমতা ও সহানুভূতির উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তাহলে তার একটা ক্ষমতা আছে, বিশাল কর্মী ছিলেন, তাহলে ক্ষমতা আছে, আর সহানুভূতির উপর সম্পূর্ণ বিশ্বাস, মানুষের সহানুভূতি, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এটা করতেন। তোমরা ইংরেজরা বড় ভালো, শুধু নিবেদিতা নয়, স্বামীজি যখন লন্ডনে গিয়েছিলেন দেখছেন সাধারণ যারা ইংরেজ তারা কত ভালো, সেই ভালোর গুণগুলো স্বামীজি বলবেন। তোমরা ইংরেজরা কত ভালো, বড় স্থির, বড় খাঁটি। তাহলে স্থির, বড় খাঁটি, ভগবান তোমাদের সর্বদা আশীর্বাদ করুন। তাহলে শুধু নিবেদিতাকে করছেন না, তোমাদের সবাইকে আশীর্বাদ করছেন। আমি দূর থেকে প্রতিদিন তোমার আরো বেশি গুণগ্রাহী হচ্ছি। দূর থেকে মানে স্বামীজি তখন ভারতে, দূর থেকে আরো বেশি গুণগ্রাহী হচ্ছেন। তাহলে নিবেদিতার কি কি দেখালেন এখানে? তার দৃঢ়চিত্ত, বলিষ্ঠ, তার সঙ্গে সহানুভূতি, এই বিষয়টা। এবার আমরা দেখব একটা বিখ্যাত চিঠি, যে চিঠির পরে নিবেদিতা ভারতবর্ষে আসেন, যে চিঠির পরে নিবেদিতা ভারতবর্ষে আসেন, যেটা 1897 3রা নভেম্বর নিবেদিতার প্রতি লেখা। কিরকম লিখছেন? স্বামীজি লিখছেন, বিপদে আপদে আমি তোমার পাশে দাঁড়াবো, ভারতে আমি যদি এক টুকরো রুটি পাই নিশ্চয়ই যেন তুমি তার সবটুকুই পাবে। তাহলে এটা কি বলতে চাইছেন? একজন গুরু, স্বামীজির এরকম অনেকগুলো আছে স্বামীজির শিষ্যদের মধ্যে, যে স্বামীজি তার জুতো পর্যন্ত বই নিয়ে গেছেন, এইরকম। মানে গুরু কিরকম হতে পারেন সেটা বলছেন, তোমার বিপদে আপদে আমি তোমার পাশে দাঁড়াবো। মানে উনি ভাবছেন ওখান থেকে আসবেন, এখানে আর কেউ নেই যে পাশে থাকবে, তো বিপদে আপদে যদি পাশে না থাকে তাহলে সম্ভব নয়। তাহলে নিবেদিতারও সেরকম চারিত্রিক দৃঢ়তা ছিল, যে কারণে স্বামীজি ঠিক ঠিক শিষ্যা বলে গ্রহণ করেছেন মনে মনে, তারপরে তো আসবেন। তো বলছেন, আমি যদি ভারতে একটা রুটি পাই সেটা তুমি পাবে, তুমি অনাহারে মরবে না, তোমার পাশে আমি থাকবো। যেমন সীমা সারদা দেবী আমাদের পরবর্তীতে ঠাকুরের এই মর্তলীলার পরে, মহাসমাধির পরে সাধু সন্ন্যাসীদের জন্য প্রার্থনা করছেন না, যে যারা ঠাকুরের নামে বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অসুবিধা হবে না। ঠিক এখানে দেখুন স্বামীজি কিরকম ভাবে বলছেন। তাহলে এরপর দেখা যাচ্ছে নিবেদিতার এইরকম কর্ম, এরকম ভাবনা, এরকম চারিত্রিক দৃঢ়তা এইভাবে যখন তাকে প্রভাবিত করছে, তাহলে ভারতে এলে পারি তার খাওয়ার অসুবিধা হবে না, যত অসুবিধা হোক না কেন স্বামীজি তার পাশে থাকবে, এটি উল্লেখ করেন। এবার স্বামীজি আহ্বান জানাচ্ছেন যে তুমি এবারে এসো ভারতবর্ষে। চিঠিতে লিখছেন যে তাহলে নিবেদিতার কোন কোন জিনিসগুলো দেখেছেন? তাহলে মস্ত কর্মী, বাগ্মিতা আছে, সহানুভূতি আছে, শ্রদ্ধা, ভক্তি পরায়ণা, এসব গুণ দেখার পরেই এবার স্বামীজি থেকে আহ্বান জানাচ্ছে এরকম। 1897 সালের 29 জুলাই স্বামীজির একটা দীর্ঘ চিঠি, লম্বা চিঠি আছে, সেখানে বলছেন, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। তুমি ভারতে এসো, ভারতের তোমার প্রচুর কাজ করার তুমি স্কোপ পাবে, তুমি চলে এসো। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তাহলে তোমার মতো একজন নারীর খুব প্রয়োজন, সেই জন্য তুমি চলে এসো। ভারতবর্ষ এখনো মহিষী মহিলার জন্মদান করতে পারছে না।
তাই অন্য জাতি থেকে ভারতকে এখন গ্রহণ করতে হবে, অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, গুণগুলো আবার উল্লেখ করে দিচ্ছেন কোন কোন গুণের জন্য। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা। তাহলে কতগুলো গুণ উল্লেখ করলেন? শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা। তারও যে সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য। তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। আহ্বান জানালেন। এবার আহ্বান জানানোর আগে স্বামীজি কি বলছেন, যে তুমি যদি ভারতবর্ষে আসো, দেখবে ভারতবর্ষের এখানের মানুষ কিরকম ভাবে কাপড় পরিধান করে। তার একটা এত বড় দেশ, বিভিন্ন জায়গার কাপড় পরিধান আলাদা, তাদের খাওয়া আলাদা, তারা তোমাদেরকে ম্লেচ্ছ বলে, তারা নিজেদেরকে গুটিয়ে রাখে, কিছুতেই অন্যের সঙ্গে মিশতে চায় না। তুমি সেখানে আসবে। তবুও স্বামীজি তাকে ডাকছেন, এই সাবধানবাণীগুলো করে দিয়েছেন। এখন স্বামীজি, এখন আমরা জানবো যে স্বামীজি কি করে বুঝতে পারতেন, এটি আমাদের উল্লেখ করা ভালো। স্বামীজি স্বামীজির সংবাদে দেখবেন শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন, স্বামীজি বলছেন, কথোপকথন কালে বলছেন, লোকের চোখের ভিতর দেখে তার মনের ভেতরটা সব বুঝতে পারত মুহূর্তের মধ্যে। তাহলে স্বামীজির এই যোগজ শক্তি তৈরি হয়েছিল যখন বিদেশে তিনি ছিলেন। বলছেন, আমেরিকায় যখন ছিলাম তখনই আমার এরকম হয়েছিল যে লোকের চোখের ভেতর দেখে তার মনের ভেতরটা সব বুঝতে পারত মুহূর্তের মধ্যে, যেমন ঠাকুর বুঝতে পারতেন। কে কি ভাবছে না ভাবছে কর অমলকবৎ প্রত্যক্ষ হয়ে যেত। কারুকে কারুকে বলে দিতাম, যাদের যাদের বলতাম তাদের মধ্যে অনেকে আবার চেলা হয়ে যেত। স্বামীজি উল্লেখ করে দিলেন। তাহলে ঠাকুরের ভাবনা, সেটি স্বামীজি, ঠাকুর যেমন দেখতে পেতেন সেরকম স্বামীজিকে ওরকম অনেক আশীর্বাদ করেছিলেন। তো এই শক্তি তোমাকে দিলাম, তুমি জগতের কাজ করবে। সেই শক্তির মধ্যে একটা বড় শক্তি হচ্ছে মানুষকে চিনতে পারা। তাহলে মানুষকে যদি চিনতে পারে তবেই তো সেটা কাজে লাগাতে পারবে। তাহলে ঠিক সেরকম নিবেদিতাকে চিনতে পেরেছিলেন। কিরকম? যে স্বামীজি এরকম মাস লিডার, ঠিক নিবেদিতা যেন পরবর্তীতে তখন মাস লিডার হতে পারে সকল জায়গায়, সকল স্থানে। শুধু কি ধর্মের জগতে, ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, এই দেশপ্রেম বা এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য, সব কিছুর জন্য যেন একদম অগ্রণী ভূমিকা নিচ্ছেন। ভারতবর্ষকে কি করে তুলে ধরবো তার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলো যদি দেখা যায় তখন আমরা দেখি যে এইরকম স্বামীজির এরকম দৃষ্টি ছিল। তিনি ওই কম সময় দেখে, ওই কয়েকদিনের লেকচারই তো দেখেছেন, আর তো দেখেননি। দেখে এবার বারবার যে নিবেদিতার চিঠি আর ভাবনা যে লিখে পাঠাতেন, প্রশ্ন করতেন, সেখান থেকে স্বামীজির এরকম ধারণা, স্বামীজি এরকম তাকে আহ্বান করলেন ভারতবর্ষে আসার জন্য। তাহলে তিনি এই পর্যন্ত হচ্ছে খুব অল্প সময় দেখা আর ভারতবর্ষে আসা। এর ভারতবর্ষে কেন আসবে? একজন মানুষ ভারতবর্ষে আসবে কেন? শুধু কি কাজের জন্য আসবে? না, তার জীবনটাকে পূর্ণতা দিতে। আমরা যেমন জন্মগ্রহণ করি, একটা গাছ যদি ফুল দেয়, যতক্ষণ না ফুল দেয় সেই গাছের পূর্ণতা নেই। একটা গাছ যদি ফল দেয়, যতক্ষণ না সে ফল দিতে পারছে ততক্ষণ তার পূর্ণতা নেই। তাহলে ঠিক সেই রকম অধ্যাত্ম পথে যতক্ষণ না সে সত্যকে অনুভব করতে পারে ততক্ষণ তার পূর্ণতা নেই। তাহলে সেই সত্যকে অনুভব করতে হবে, সত্যের জন্য যেতে হবে, সেই একটা আকুল আকুতি। স্বামীজির জন্য কাজ করব, গুরুর জন্য কাজ করব, কিন্তু সত্যকেও আমি অনুভব করব। এই সত্যকে অনুভব করব, এটি স্বামীজি চিঠিতে উল্লেখ করেছেন, না কবিতাতে উল্লেখ করেছেন। একদম দুটি কবিতা দুরকম ভাব, সেটি আসার আগে। তাহলে স্বামীজির আহ্বানে তিনি ভারতবর্ষে আসছেন 1897 29 জুলাই। স্বামীজি আরেকবার লিখছেন যে নিবেদিতা কি লিখছেন, নিবেদিতাকে লিখছেন, কাজ শুরু করার পরে যে তুমি ভারতবর্ষে চলে আসবে, তো যদি তুমি ব্যর্থ হয়ে যাও কি করো? কাজ শুরু করলে, করার পরে যদি ব্যর্থ হও কিংবা বিরাট বিরক্তি আসে, তবে আমার দিক থেকে যেন আমি আমরণ তোমার পাশে আসি। মানে তুমি ভারতবর্ষে এলে সেই কাজ করার জন্য এলে, কিন্তু কাজে তুমি হয়তো সাকসেস হলো না, তাতেও আমি তোমার পাশে আছি। তারপর কি বলছেন যে আমি যে রকম যে তোমাকে, তুমি বেদান্ত গ্রহণ করতে পারো বা না পারো, কারণ বেদান্ত তো অনেক বড় বিষয়। স্বামীজি পরবর্তীতে বলেছেন বেদান্ত পড়া খুব কঠিন,
বেদান্তকে বোঝা কঠিন, আর বেদান্তকে জীবনে অভ্যাস করা কঠিন। যদিও স্বামীজি নিজেই চিঠিতে একটা জায়গায় লিখছেন, আমি বেদান্তকে আর কিচেনে স্যুপ করে সহজ পাচ্য করে দেবো যাতে বাচ্চারাও সেটাকে হজম করতে পারে। স্বামীজি সেরকমই বেদান্তকে প্রকাশও করেছেন। কিন্তু এই বেদান্ত যদি গ্রহণ যদি নাও করতে পারো, তুমি ভারতের জন্য কাজ করো বা না করো, আমি তোমার পাশে আছি বলেই স্বামীজি নিজের চরিত্রের বৈশিষ্ট্য বলছেন যে মরদ কি বাত হাতি কি দাঁত। একবার বেরোলে পরে সেটি ভেতরে যায় না। স্বামীজি নিজের প্রকৃতি তুলে ধরলেন। নিজের প্রকৃতি তুলে ধরার পরে এবার স্বামীজি উল্লেখ করছেন তোমাদের ইংরেজদের কতগুলো মহৎ গুণ আছে, যে গুণটি খুব দরকার। আর এই মহৎ গুণটি নিবেদিতা লক্ষ্য করেছিলেন বেলুর মঠে সকল স্বামীজির গুরু ভাইদের মধ্যে সেই একই গুণ বর্তমান। সকলের প্রতি সকলের ভালোবাসা আছে, আদর্শের প্রতি আনুগত্য আছে, সেখানে প্রত্যেকে স্বাধীন অথচ ভালোবেসে সকলে যেন একমতে চলেছে। সেটি বলছেন এখানে, নিবেদিতাকে বলছেন যে কি কি মহৎ গুণ। ইংরেজরা একটা জিনিস যেমন কামড়ে ধরে থাকতে পারে এবং সকল জাতির মধ্যে তারা যেমন পরস্পরের প্রতি সবচেয়ে কম ঈর্ষাপরায়ণ। তাহলে একজন আরেকজনের প্রতি ঈর্ষাপরায়ণ আমরা যেরকম দেখি, ইংরেজদের মধ্যে সেটি সব থেকে কম। এ কারণেই তারা জগতের উপর প্রভুত্ব করছে। আর দাসসুলভ খোসামতির ভাব একদম না রেখে কিরকম আজ্ঞানুবর্তী হওয়া যায়, অপরিসীম স্বাধীনতার সঙ্গে কেমন করে কঠোর নিয়মে চলা যায়, এ রহস্য তারা জানে। তাহলে ইংরেজদের গুণগুলো বলছেন, আমি দাস নই। সেই একই রকম ভাবে নিবেদিতার মনেও কিন্তু সেরকম, আমি কিন্তু দাস হব না, আমি নিজের ভাবে স্বাধীনভাবে কাজ করব। তাই করেছেন, আমি নিজের মতো স্বাধীনভাবে কাজ করব। স্বামীজির কাছে মাঝে মাঝে গিয়ে উপদেশ নিতেন। স্বামীজির পরবর্তীতে স্বামী ব্রহ্মানন্দজির কাছে গিয়ে উপদেশ নিতেন। আর ব্রহ্মানন্দজি চুপচাপ বসে থাকতেন, নিবেদিতা এসেই শান্ত হয়ে যেত, যেমন একটা প্রবল আধ্যাত্মিকতার তরঙ্গে যেন তার সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যেত। এই রকম। এবার আমরা দেখি নিবেদিতা কলকাতায় আসছেন 1898 28 জানুয়ারি। আর 11 মার্চ স্টার থিয়েটারে সভাতে একটা সভা হয়েছিল। সেখানে স্বামীজি পরিচয় করিয়ে দিচ্ছেন এইরকম ভাবে যে ইংল্যান্ড আমাদের আর একটি উপহার দিয়েছে, মিস মার্গারেট নোবেল। তাহলে আরেকটি দিয়েছে, এর আগে আরো দুজনকে দিয়েছেন, মিস মুলার আর অ্যানি বেসান্তের কথা। আর এই নিবেদিতার কাছে বলছেন এর কাছে আমাদের অনেক আশা। তাহলে নিবেদিতাকে যেন উপহার স্বরূপ দিয়েছে, অনেক আশা আছে। এবার 1898 খ্রিস্টাব্দের 17 মার্চ মায়ের সঙ্গে নিবেদিতার দেখা হলো। দেখা হওয়ার পর মা যখন গ্রহণ করে নিলেন, তখন স্বামীজির মনের সকল সংশয় চলে গেল। আগে থেকেই বুঝতে পারতেন যে মায়ের কিরকম উদারতা, মায়ের প্রকৃত জ্ঞান কিরকম। আর নিবেদিতাকে খুকি বলে গ্রহণ করা, এরপরে হলো নিবেদিতার পরবর্তী জীবন। তাহলে ভারতবর্ষ থেকে গ্রহণ করে নিয়েছে, মা গ্রহণ করেছে, অর্থাৎ ভারতবর্ষ গ্রহণ করেছে। সেই জন্য আরেকটু গভীরতার জন্য দেখা যাচ্ছে 25 মার্চ 1898 নিবেদিতাকে স্বামীজি দীক্ষা দিলেন, মানে মার্গারেট নোবেলকে ব্রহ্মচর্য দীক্ষা দিচ্ছেন। দীক্ষা দিয়ে নামকরণ করলেন নিবেদিতা। তাহলে নিবেদিতার নতুন জীবন শুরু হয়ে গেল। সেটি হচ্ছে, তাহলে একদিকে যেরকম কঠোর কর্মী ছিলেন, বাগ্মিতা ছিলেন, তাহলে এখন এবার অধ্যাত্ম পরায়ণতা। তাহলে নিজের জীবনের আঙ্গিকে কি হলো, ভারতীয় অধ্যাত্ম জীবনের পাশাপাশি কাজ। কিসের জন্য কাজ করবেন? ভারতের জন্য, ভারতের নারীর জন্য, ভারতের সাধারণ মানুষের জন্য। যে কাজ করছেন আমরা দেখি, স্কুল হয়েছে, প্লেগের মহামারীতে পাশে দাঁড়াচ্ছেন, কিভাবে সেবা করছেন, সেটি তার দিক। এবার স্বামীজি আবার সাবধান করে দিচ্ছেন, তুই কাজ করছো, কাজটা কিসের জন্য। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা কর্ম করি না কর্মযোগ করি। কর্মযোগ করার কথা, যেহেতু এখন অধ্যাত্ম পথের পথিক ব্রহ্মচর্য গ্রহণ করেছেন, অর্থাৎ কর্ম যেন কর্মযোগের দিকে যায়, খুব সাবধান করছেন। কর্মটা যেন কর্মযোগ হয়, শুধু কর্ম যেন না হয়। এই অদ্ভুত বিষয়টা কিরকম উল্লেখ করছেন, নিবেদিতাকে সাবধান করে চিঠি লিখছেন 1898 25 আগস্ট। কাজের চাপে নিজেকে মেরে ফেলো না, শুধু কাজ কাজ কাজ, কাজের চাপে নিজেকে মেরে ফেলো না, ওতে কোনো লাভ নেই। সর্বদা মনে রাখবে, কর্তব্য হচ্ছে মধ্যাহ্ন গগনের সূর্যের মতো, তার তীব্র রশ্মি
মানুষের জীবনকে কি করে দেয়? মানুষের জীবন শক্তিকে ক্ষয় করে। সাধনার দিক দিয়ে ওর সাময়িক মূল্য আছে বটে, তার বেশি করতে গেলে ওটা একটা দুঃস্বপ্ন মাত্র। স্বামীজি অনেক সময় উল্লেখ করেছেন কিরকম জগৎটা হচ্ছে কুকুরের লেজের মতো, যাকে যতই সোজা করার চেষ্টা করো সেটি সোজা হবে না, কিন্তু তুমি নিজে ভালো হয়ে যাবে। বলছেন আমরা জগতের কাজে অংশগ্রহণ করি আর না করি, জগৎ নিজের ভাবে চলে যাবে। মোহের ঘোরে আমরা নিজেদের ধ্বংস করে ফেলি মাত্র। তাহলে একটা কাজ করব, আমি সব পরিবর্তন করে দেবো, একটা যেন মোহ, এক জাতীয় ভ্রান্ত ধারণা আছে যা চরম নিঃস্বার্থতার মুখোশ পরে দেখা দেয়, কিন্তু সব রকম অন্যায়ের কাছে মাথা নোয়ায়। তাহলে যে সব রকম অন্যায়ের কাছে মাথা নোয়ায় সে চরমে অপরের অনিষ্টই করে। তাহলে আমরা ভাবছি যে আমি নিঃস্বার্থ হচ্ছি, আমার তো কোনো স্বার্থ নেই, ওরা যা পারে করুক, কিন্তু অন্যায় কখনো কখনো যদি হয় তাহলে সেটি চরমে অনিষ্টই আসবে। আরেকটি খুব উল্লেখ করছেন, যেটি অধ্যাত্ম পথের পথিকদেরকে খুব খেয়াল রাখতে হবে, সেটি বলছেন নিজেদের নিঃস্বার্থপরতা। মানে আমি তো নিঃস্বার্থপর হয়ে কর্ম করছি, কিন্তু আমার যদি নিঃস্বার্থপরতা যদি অন্যরকম হয়, নিজেদের নিঃস্বার্থপরতা দিয়ে অপরকে স্বার্থপর করে তোলার কোনো অধিকার আমাদের নেই। খুব সুন্দর লিখছেন, তিনি কর্ম করছেন, সকলের জন্য সেবা করছেন, কিন্তু আর যেহেতু কর্ম শুধু কর্ম নয়, সেটি কর্মযোগের দিকে তাকে নিয়ে যেতে হবে। তাকে সেই শিষ্যার জীবন শেষে বা জীবন চলতে চলতেই তাকে সেই পরম শান্তির খোঁজে তাকে অন্বেষণের পথে পৌঁছে দিতে হবে। গুরুর যে সেই একান্ত প্রয়াস, সেই প্রয়াসের জন্য বলছেন তুমি নিঃস্বার্থ করে নিজের জীবনটাকে ক্ষয় করে ফেললে, অথচ তুমি সেই অন্তিম জায়গায় পৌঁছাতে পারলে না, সেটি যেন না হয়। সেই জন্য নিজেদের নিঃস্বার্থপরতা দিয়ে অন্যকে স্বার্থপর করে তোলার কোনো অধিকার তোমার নেই। এবার দেখাচ্ছেন যে এই শিষ্যার গুরুর প্রতি কর্তব্য, স্নেহ যা যা তিনি উল্লেখ করছেন, বারবার যা আসি সব তাকে নিঃসংকোচে বলতে পারে, সবকিছু করতে পারে, আর স্বামীজি সেরকম তাকে নির্দেশ দিচ্ছেন। এইবার একটা দেখাচ্ছেন যে নিবেদিতার প্রতি যেরকম সাবধান বাণী, সেটি উল্লেখ করে কি দরকার, আমরা কি অনেক কর্ম করব না কম কর্ম করব, না কর্মের মধ্যে ঠিক কি করব, সেটি স্বামীজির এরকম ভাবনা নিয়ে নিবেদিতা ম্যাকলাউডকে একটা চিঠি লিখছেন, যে চিঠির উল্লেখ আমরা অনেক জায়গায় পাই। বলছেন পৃথিবীর ইতিহাস কয়েকটি নিষ্ঠাবান মানুষের ইতিহাস। যদি কেউ আন্তরিক হয়, পৃথিবী তার পায়ের তলায় লুটবে। তাহলে আন্তরিক, অনেক যে কর্ম করতে হবে তা নয়, কিন্তু কর্মে যেন আন্তরিকতা থাকে। যেমন তেমন ভাবে কর্ম করব না, তাহলে সেখানে প্রত্যেকেই যেন সেই খোঁজটা পায়, সত্যের খোঁজ। তাহলে এটা হয়ে গেল 1898 সালের ঘটনা। সেই 1898 সালের ঘটনার মধ্যে দেখা যাচ্ছে যে এই নিবেদিতার ব্রহ্মচর্য হলো। তারপরে একটা বিষয়, নিবেদিতার মনে হলো অনেক সন্ন্যাসীকে দেখছি, যদি আমি সন্ন্যাসিনী হতে পারি। স্বাভাবিক, সন্ন্যাসীদের মাঝেই আছেন, স্বামীজির সঙ্গে আছেন, এদিকে বেলুর মঠের ওই লেকের হাউস বা মায়ের সঙ্গেও থাকছেন, আর মাঝে মাঝে তো তার বোসপাড়ালেন ওখানে থাকতে নেই। তাহলে এবার বলছেন 1899 সালের মার্চ মাসে অলিবুলকে নিবেদিতা একটা চিঠিতে লিখেছিলেন যে 26 তারিখে লিখছেন, আর ঘটনাটা ঘটেছে 25 তারিখে, 1899 25 তারিখ। বলছেন স্বামীজির দর্শনে গিয়েছিলাম, তিনি আমার প্রথম দীক্ষার ঠিক 1 বছর পরে গতকাল নৈষ্ঠিক ব্রহ্মচারিণী করলেন। তাহলে নিবেদিতা নৈষ্ঠিক ব্রহ্মচারিণী এটি পেলেন, কিন্তু সন্ন্যাস নয়। কেন? এটি আমাদের সবসময় মনে হয় কেন। নিবেদিতা কি ভাবছেন? নিবেদিতা বলছেন আমাকে আমৃত্য ব্রহ্মচারিণী করলেন কেন, প্রশ্নটা নিজে লিখলেন। লেখার পরে বলছেন মনে হয় অংশত নৈষ্ঠিক ব্রহ্মচারিণীদের পুরনো ধারার পুনঃ প্রবর্তনের জন্য। প্রথমে মনে হলো যে নৈষ্ঠিক ধারার এই যখন ব্রহ্মচারিণীদের আগে যেরকম ধারা ছিল সেটা যেন পুনঃ প্রবর্তন আবার হয়, সেটির যেন আমি যেন মুখপাত্রী আবার করলেন। বাকি কারণ হয়তো পরবর্তী, বাকি কারণ হয়তো আমি তাঁর চোখে উচ্চতর অধিকার লাভের এখনো যোগ্য হইনি।
মানে এখনো আমি ওরকম সন্ন্যাসের জন্য যোগ্য হইনি। কিন্তু নিবেদিতার যোগ্যতা কোথায় পৌঁছেছিল সেটি আমরা দেখব। নিবেদিতার যোগ্যতা কোথায় পৌঁছেছিল, স্বামীজির চোখে সেটা কোথায়। তাহলে নৈষ্ঠিক ব্রহ্মচারিণী করলেন, ব্রহ্মচারিণী হলেন, ব্রহ্মচারিণীর পরে নৈষ্ঠিক ব্রহ্মচারিণী 1 বছর পরে হলো। এত কাজ করছেন, মনের মধ্যে কি আমি যে চেয়েছিলাম সন্ন্যাসিনী হতে সেটা তো পেলাম না। মাঝে মাঝে একটা বিষাদ, ক্ষোভ নিজের মধ্যেই আসছে যে কি মানে আমি কি এখনো সেই যোগ্যতা লাভ করতে পারলাম না। আমি আমার দেশ ছেড়ে, আমার প্রফেশন ছেড়ে, আমার ধর্ম ছেড়ে এখানে এলাম, সমগ্র জীবন তার পায়ে দিয়ে দিলাম, তবুও আমি হলাম না। এই যে দ্বন্দ্ব আর বিষাদ, সেই বিষাদটা স্বামীজির চোখ কিন্তু এড়ায়নি। স্বামীজি 1 নভেম্বর 1899 তখন লিখছেন, মনে হচ্ছে তোমার মনে যেন কি একটা বিষাদ রয়েছে। দেখুন গুরু কিরকম বুঝতে পারেন, অদ্ভুত হবে। বিষাদ রয়েছে, ঘাবড়িও না, কিছুই চিরস্থায়ী নয়। মানে আমরা যে চলছি, এই যে বিষাদ আসছে, বিষাদ চলে যাচ্ছে, মনের দুঃখ আসছে, দুঃখ চলে যাচ্ছে, কিছুই চিরস্থায়ী নয়। যাই হোক না কেন, জীবনে কিছু অনন্ত নয়। তাহলে জীবনে কোনো কিছু একটা অনন্ত, সেটি নয়। আমি তার জন্য খুবই কৃতজ্ঞ, স্বামীজি নিজে বলছেন। তারপরেই বলছেন, জগতের মধ্যে যারা শ্রেষ্ঠ ও সবচেয়ে সাহসী, যাতনাই তাদের বিধিলিপি। তাহলে নিজে নিবেদিতার মনে মনে যে এত যাতনা আসছে, সেই জন্য 2টি এখানে উল্লেখ করলেন, 2টি তার কোয়ালিটি। কি কি না, শ্রেষ্ঠ ও সবচেয়ে সাহসী। জগতের মধ্যে যারা সবচেয়ে শ্রেষ্ঠ হবে আর সাহসী হবে, তাদের যাতনা পেতেই হবে। তাহলে নিবেদিতার যাতনা তাহলে কত রকম ছিল, কত রকম যাতনা ছিল নিবেদিতার জীবনটা দেখলে বোঝা যায় কত রকম যাতনা। আমাদের জীবনে কিচ্ছু নয়। শ্রী শ্রী মায়ের জীবনে যত যাতনা, আমাদের জীবনে তার কিচ্ছু নেই। আমাদের এরকম জীবনে যদি একজন রাধু কিংবা এরকম লক্ষ্মী যদি জটিয়ে যায় না, দম বেরিয়ে যাবে। কিন্তু মা তো সামলে যাচ্ছে। ঠিক নিবেদিতা ওরকম কত রকম সামলাচ্ছেন, কত রকম কষ্ট করে আসছেন। হ্যাঁ, তো এরকম। তাহলে স্বামীজি কিন্তু এখন কি বলছেন, স্বামীজি হচ্ছে তার নিজের সমস্ত শক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে, আস্থা দিয়ে সমস্ত বোঝার পরে তাকে পাশাপাশি দেখছেন। দেখে এবার নিবেদিতাকে একটা চিঠি লিখছেন। অদ্ভুত সেই চিঠি। সেই চিঠিতে মনটা শান্ত হয়ে যাবে। যে কারোর প্রতি যদি স্বামীজির এইরকম চিঠি থাকে, তার মন শান্ত হয়ে যাবে। কি বলছেন, আশীর্বাদ। মানে এত যাতনা যাচ্ছে তো। এর আগে একটা ঘটনাও আছে, সেটা আলমোড়ার পথে ঘটনা। স্বামীজি বুঝতে পারছেন সম্পূর্ণ আমার উপর নির্ভর, কিন্তু আত্মনির্ভরশীল হতে হবে। শিষ্য যখন নিজের আত্মনির্ভরশীলতা ফিরে পায়, তখন সেই গুরুকে অতিক্রম করে তার ইষ্টে পৌঁছাতে পারে। এটি হচ্ছে সাধন পথের অবস্থা। সেটি নিবেদিতার সঙ্গে ঘটেছিল। নিবেদিতার সঙ্গে কয়েকদিন কথা বলেননি, তারপর ম্যাগলডের মধ্যস্থতা নিবেদিতাকে আবার আশীর্বাদ করেছিলেন। এখানে একটা দেখা যাচ্ছে স্বামীজির একটা আশীর্বাদ জানিয়ে একটা চিঠি লিখছেন 1909 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। 1902 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। 1902 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি একটা পত্রে লিখছেন, খুব সুন্দর। সর্বপ্রকার শক্তি তোমাতে উদ্বুদ্ধ হোক, মহামায়া স্বয়ং তোমার হৃদয়ে এবং বাহুতে অধিষ্ঠিত হন, অপ্রতিহত মহাশক্তি তোমাতে জাগ্রত হোক, এবং সম্ভব হলে সঙ্গে সঙ্গে অসীম শান্তিও তুমি লাভ করো, এই আমার প্রার্থনা। তাহলে গুরু কিরকম প্রার্থনা জানাচ্ছেন, কার কাছে? মহামায়ার কাছে প্রার্থনা যাচ্ছেন, মহাশক্তির কাছে প্রার্থনা জানাচ্ছেন যে সে যেন স্বয়ং তোমার হৃদয় আর বাহুতে অধিষ্ঠিত হন। হৃদয় কি করে? ভালোবাসার প্রেমের মূর্ত অবস্থা। আর বাহু কি করে? মানে কর্ম। তাহলে একরকম কর্ম হবে, তার সঙ্গে হৃদয় হবে। তারপর আরো আশীর্বাদটা আরো গভীরতর হচ্ছে। যদি শ্রীরামকৃষ্ণ সত্য হন, তবে যেমন ভাবে তিনি আমাকে জীবনে পথ দেখিয়েছেন, ঠিক তেমনি ভাবে কিংবা তার চেয়েও সহস্রগুণ স্পষ্টভাবে তোমাকেও যেন তিনি পথ দেখিয়ে যান। স্বামীজি বুঝতে পারছেন এবার আমি তো জগৎ থেকে বিদায় নেব। 1902 12ই ফেব্রুয়ারি। তাহলে কিরকম ভাবে একটা আশীর্বাদ দিলেন। তাহলে গুরুর এই আশীর্বাদ সুস্পষ্ট দেখিয়ে দিলেন তার মানস কন্যাকে, যা অবলম্বন করে নিবেদিতা পরবর্তীকালে কি হলেন রবীন্দ্রনাথের দৃষ্টিতে লোকমাতা রূপে, অরবিন্দের দৃষ্টিতে শিখাময়ী, আর শিল্পাচার্য অবনীন্দ্রনাথের দৃষ্টিতে মহেশ্বেতা, আর বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ও তার পত্নীর কাছে উমা হৈমবতী।
এর যেন বাস্তব রূপায়ণ স্বামীজির আশীর্বাদের পরবর্তী ফল। যেমন হবে নরেন্দ্রনাথকে সব শক্তি দিলেন, আমরা ফল কিরকম দেখি পরে বিবেকানন্দ তার ফল, তাই তো আশীর্বাদের ফল সমস্ত শক্তি। তাহলে এই চিঠিগুলো পেলাম। এবার দুটি কবিতা আছে, একটা হচ্ছে বেনেডিকশন বা আশীর্বাণী বা আশীর্বাদ, আর দ্বিতীয় হচ্ছে স্পিচ বা শান্তি। এই দুটি কবিতার প্রথমটা হচ্ছে ভারতের নিবেদিতা, সেটা হচ্ছে আশীর্বাদ, যেরকম ভাবে আশীর্বাদ করছেন সেটি হচ্ছে ভারতের নিবেদিতা। আর দ্বিতীয় কবিতা হচ্ছে নিত্য সত্যের নিবেদিতা, সেখানে নিত্য সত্য বুদ্ধ মুক্ত এই যে অবস্থা, সেই অবস্থায় নিবেদিতা পৌঁছেছিলেন, সেই অবস্থাটার কবিতাটা ওখানে রয়েছে। প্রথম কবিতা হচ্ছে কিরকম লিখছেন, বিদেশ থেকে এসেছেন, তোমাকে কি কি হতে হবে, তুমি ভাবি ভারতের সেবিকা, গুরু, বান্ধবী, এরকম ভাবে তুমি মাতা, এরকম ভাবে তুমি এই ভারতবর্ষকে দেখবে, ভারতের সকলেই যেন তোমার সন্তান, তুমি সকলেই যেন তোমার বন্ধু, এরকম ভাবে তুমি নিজেকে নিয়ে চলবে। আর পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় কবিতা হচ্ছে নিত্য সত্যের নিবেদিতা, যেখানে তার ওই শান্তি লাভ করে। আমরা পরম শান্তি কখন লাভ করি, যখন আমরা আমাদের ভক্তিপথে হলে ইষ্টে বা গুরুর পাদপদ্মে বা ইষ্টের পাদপদ্মে যদি স্থান পাই, সেটি হচ্ছে আমাদের সব থেকে শান্তির জায়গা। আর বেদান্তের দৃষ্টিতে যদি আমার ব্রহ্মজ্ঞান লাভ হয়, সেটি আমার চরম শান্তির জায়গা। তাহলে ওই জায়গায় গেলে, এখানে কবিতাটা আর উল্লেখ করলাম না, কবিতাটা আপনারা দেখে নিতে পারেন পরবর্তীতে। তাহলে আমরা দেখি যে নিবেদিতার জীবনের তিনটি মূল উপাদান ছিল তার জীবনের বৈশিষ্ট্যে, যে উপাদানটাকে সামনে রেখে তিনি জীবনটা আগিয়ে গেছেন। প্রথমটা হচ্ছে তার শুদ্ধ পবিত্র জীবন, যে পবিত্র জীবন দিয়েই তিনি তার খ্রিস্ট ধর্ম, একই রকম ভাবে বিজ্ঞান মানসিকতা নিয়ে চলা, তারপর ভগবান বুদ্ধের জীবন বাণী নিয়ে দেখা, তারপর স্বামীজির কাছে বেদান্ত চর্চার মধ্যে দিয়ে যাওয়া। আর তার মধ্যে কি ছিল, বংশগতভাবে এই দুঃসাহসী হওয়ার মতো কেল্টিক রক্ত, যা তাকে সুদূর ওই আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ভারতবর্ষ, ভারতবর্ষের মানুষের জন্য কাজ, ভারতবর্ষের ভাবনায় ভারতবর্ষের সংস্কৃতিকে গ্রহণ, ভারতবর্ষের সংস্কৃতিকে শুধু গ্রহণ নয়, ভারতবর্ষের সংস্কৃতিকে সবার মাঝে শ্রেষ্ঠ তুলে ধরা। তো কথা প্রসঙ্গে একটা বলে রাখা ভালো, সেটি হচ্ছে কথা প্রসঙ্গে সম্ভবত শরৎ মহারাজ মনে হচ্ছে হবেন, তিনি এখন বলেছেন এই ভারতীয় নারীরা হচ্ছে অশিক্ষিত এইরকম। তখন বলছেন, যে দেশের নারীরা এরকম উচ্চ উচ্চ সত্যের কথাগুলো বলতে পারে, তারা এত উচ্চ ধারণা রাখতে পারে, তারা কি করে মূর্খ হবে, কতকগুলো বই পড়লেই বুঝি জ্ঞানী হয়ে যাওয়া যায়, এইরকম ভাবে ভারতবর্ষকে তিনি গ্রহণ করেছিলেন। আর জীবনটা তাহলে কি ছিল না, সবসময় উচ্চতর লক্ষ্য রেখে সেই জীবনে আগিয়েছিলেন বলে তিনি এইরকম ভাবে গুরুর পাদস্পর্শে এসে ভারতবর্ষকে আপন দেশ মনে করে হিন্দু ভাবেই যেন জীবনটা কাটালেন। তাহলে তার এই আত্মার মূলগত বৈশিষ্ট্য, সেটাই যেন স্বামীজির কাছে নিয়ে এলো। আর আমরা বলতে পারি, ঠাকুর যেমন স্বামীজিকে তার সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছিলেন, কাকে উৎসর্গ করে দিয়েছিলেন, যেন মা কালী, এরকম একটা ভাব, যে মা কালী যে শক্তি দিয়েছেন সেটি যেন সমস্ত তাকে দিয়ে, আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেলাম। স্বামীজি সেরকম নিবেদিতাকে সবকিছু দিচ্ছেন, কিন্তু কিসের জন্য দিচ্ছেন, যেন দেশ ও মাতৃকার জন্য। এইবার যে সবকিছু যে দিচ্ছেন, এটা কোথায় তথ্যটা পাবো, তথ্যটা হচ্ছে এইরকম। 1899 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর একটা চিঠিতে ম্যাকলাউডকে লিখছেন, 5ই নভেম্বর 1899 ঘটে যাওয়া ঘটনা রিজলি ম্যানরে। রিজলি ম্যানরে ছিলেন। সেই ঘটনাটা হচ্ছে, বলছেন, প্রথমে দরজা বন্ধ করলেন স্বামীজি, প্রথমে দরজা বন্ধ করলেন। চিঠিটা বড় অংশ। প্রথমে গেরুয়া কাপড় নিয়েছিলেন, তারপর হচ্ছে গেরুয়া কাপড়টা দেবেন, সন্ন্যাস দেননি কিন্তু গেরুয়া কাপড় দেবেন, অদ্ভুত, দুজনকে দিয়েছিলেন, দিয়ে কি আশীর্বাদ করেছিলেন। প্রথমে দরজা বন্ধ করলেন, তারপর গেরুয়া কাপড়টি মিসেস বুলের কোমরে জড়িয়ে দিতে দিতে তাকে সন্ন্যাসিনী বলে সম্বোধন করলেন। তাহলে মিসেস বুল তাকে কাপড় জড়িয়ে সন্ন্যাসিনী বলে সম্বোধন করলেন। এক হাত তার মাথায় রেখে অন্য হাত আমার মাথায়, তাহলে নিবেদিতার মাথায় আর একটা হাত, দুটো কাপড় গেরুয়া কাপড় অংশ ছিল, দুজনকে দুটি দিয়েছিলেন। রেখে বললেন, রামকৃষ্ণ পরমহংস আমায় যা দিয়েছিলেন, আমি সেই সব কিছু তোমাদের দিলাম। এক নারীর কাছ থেকে আমাদের কাছে যা এসেছিল
আমি তা দিলাম 2 নারীকে, এর দ্বারা যা সম্ভব তাই করো। তবে নিবেদিতাকে যে শক্তি দান করেছিলেন এটি স্পষ্ট। আমি আর নিজেকে বিশ্বাস করি না, আগামীকাল কি করব জানি না, কারণ আস্তে আস্তে স্বামীজি বুঝতে পারছেন আমি আর বেশি দিন পৃথিবীতে নেই, যাতে আমার কাজ হয়তো ধ্বংস হয়ে যাবে। এক জগন্মাতার কাছ থেকে যা এসেছিল নারীরাই তাকে শ্রেষ্ঠভাবে রক্ষা করতে পারবে। তারপর বলছেন তিনি কে জানি না, তাকে দেখিনি, কিন্তু রামকৃষ্ণ পরমহংস তাকে দেখেছিলেন, স্পর্শ করেছিলেন। আমার জামার হাত স্পর্শ করে বলছেন, মানে নিবেদিতার জামার হাত স্পর্শ করে স্বামীজি বলছেন স্পর্শ করে দেখেছিলেন। ঠিক এইভাবে আমি এইটুকু জানি, তিনি হয়তো এক বিরাট বিমূর্ত শক্তি। যাই হোক, তোমাদের উপর ভার চাপিয়ে দিলাম, আমি চলে যাচ্ছি শান্তি পেতে। মানে আস্তে আস্তে তারপর স্বামীজি কর্ম থেকে বিরতি নিলেন সবটাই। আজ সকালে আমি প্রায় পাগলের মতো কি করব সেই চিন্তায় যখন লাঞ্চের আগে ঘুমাতে যাচ্ছি, তখন এই কাজটি করার কথা মাথায় এলো। ভারী আনন্দ পেলাম তাতে। একটি পরিত্রাণের মতো। এতদিন ধরে কি বহন করেছি, এখন ত্যাগ করলাম। এইভাবে আমার জীবনের চরম ঘটনা ঘটল। আমার বলতে নিবেদিতার জীবনের বিরাট সন্ধিলগ্ন আমার এবং সারার। তাহলে দুজনের জীবনের চরম সন্ধিলগ্ন। আমরা দেখি এই বেলুড় মঠের যখন তৈরি হয়, এই সারা হচ্ছে তার প্রচুর টাকা দিয়ে সাহায্য করেছিলেন। তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে নিবেদিতার দৃষ্টি যদি স্বামীজিকে দেখি, তাহলে চরিত্রের মধ্যে যা যা শক্তি, সব শক্তির কথা বলছেন, সেটি কর্ম শক্তি, তারপর তার অনুভব, সহানুভূতি, তার এরকম দুঃসাহসিক মনোভাব, সত্যকে জানার প্রবল আগ্রহ, গুরুর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, গুরুর সমস্ত আদেশ মেনে চলা, এসব দেখে আমরা কি বলতে পারি যে স্বামীজির চরিত্র, স্বামীজির দৃষ্টি যদি নিবেদিতাকে বারবার দেখতে হয়, তাহলে মনে হবে যেন একটা আধ্যাত্মিক রাজ্যের যেন ক্রম পরিবর্তন। ঠাকুর যেমন ভাবে স্বামীজিকে দিলেন, স্বামীজি যেমন ভাবে নিবেদিতা আর সারাকে দিলেন। একই রকম ভাবে বলতে পারি, যেমন স্বামীজি যেমন নিজেভাবে বলছেন যে ঠাকুর একটা জীবন যাপন করেছিলেন, আমি সেই জীবনটা পড়েছি। অর্থাৎ ঠাকুর হচ্ছেন তত্ত্ব, স্বামীজি তার ব্যাখ্যাকার। আর বলা হয় মায়ের জীবনটা তার হচ্ছে বাস্তব রূপায়ণ। একই রকম ভাবে এই নিবেদিতার জীবন চরিত্র তার বাস্তব রূপায়ণ, স্বামীজির ভাবনার বাস্তব রূপায়ণ। স্বামীজি এরকম ভেবে যেমন শেষ করলেন, যেমন বলা যায় ঠাকুর 1886 সালের 1 জানুয়ারি যেমন বলছেন তোমাদের চৈতন্য হোক। মাও একটা সালটা আমার মনে নেই, অক্ষয় তৃতীয়ার দিনে বলছেন তোমরা সব মুক্তি লাভ করো, তোমাদের সব মুক্তি হোক। তাহলে ঠাকুর শুরু করলেন, বলে গেলেন যেমন চৈতন্য হোক। চৈতন্য যদি হয়, মানে চৈতন্য জ্ঞান লাভের পরে যেমন মুক্তি হয়, ঠিক সেই রকম স্বামীজির ভাবে উদ্দীপ্ত হলে, সত্যকে জানার ইচ্ছে হলে, তাহলে কর্ম কিরকম ভাবে হতে পারে যে নিজেকে একদম সম্পূর্ণভাবে সরিয়ে রেখে, কোথাও নিবেদিতা এটা করছেন, নিবেদিতা এটা করছেন সেরকম নেই। নিজেকে অন্তরালে রেখে সকলের মধ্যে তার শক্তির বিকাশ ঘটুক, সেটি যেমন নিবেদিতা চেয়েছেন। যে কারণে নিবেদিতা অনেক সময় মনে হয় যেন তিনি সামনে আসেননি কেন। তিনি তো সামনে আসতেই পারতেন, তার বাগ্মিতা ছিল, এত ভালো লেখিকা ছিলেন, এত কিছু ছিলেন, কিন্তু তিনি সামনে এলেন না কেন? তাহলে তিনি একটা অন্তর্মুখী জীবন ছিল। সেই জীবনটাই হচ্ছে স্বামীজির লেখা ওই চিঠি, যেখানে ওই স্বামীজির লেখা ওই কবিতা, যেই কবিতার আমি 2টি প্যারাগ্রাফ পড়ছি বাংলায়। বলছেন, নয়নে ধরা দেয়নি এমন সৌন্দর্য, পাত্র নেই তবু নিঃসঙ্গ প্রেম, অগীত অশ্রুত সুর, আর জ্ঞান ও জ্ঞানের অতীত। জন্ম তরঙ্গের মধ্যে স্থির মৃত্যু, ঝঞ্ঝার ছিঁড়ে নিশ্চল নিরোধ, সৃষ্টি গর্ভ মহানেতি, আর মহানেতি যা সৃষ্টি পরিণাম। নয়নাশ্রু ঝরে পড়ে সেইখানে, হাসিতে আবার ফোটে নবপ্রাণ। জীবনে পরম লক্ষ্য সেই শান্তি একমাত্র ধাম। ফলে সেই শান্তির পথে নিবেদিতা নিজেকে শেষ করেছেন, একদম নিঃশব্দে নিভৃতে দার্জিলিংয়ে সেখানে শেষ করেছেন, যেখানে একদম কর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে শেষ করছেন।
সেই পথে, সেই অনন্তের পথ যেখানে তিনি বলছেন যে আবার আগামী সূর্যোদয় আমি দেখব, আর দেখছেন ওরকম ভাবে। আর শেষে বলছেন অসতো মা সৎকময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি।